বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। স্বাগত আপনাদের দুজনকে। তৃতীয় মাত্রায় দিনের উল্লেখযোগ্য খবরটি নিয়ে আলোচনা করতে চাই, যেটা সোমবার মধ্যরাতে বাংলাদেশের জন্য খবর। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজকে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে, তার পরিবার ও ইমিডিয়েট ফ্যামিলি এর আওতাভুক্ত। অভিযোগ অনেকগুলো, একটি হচ্ছে মূল অভিযোগ দুর্নীতি, অভিযোগ আছে স্বজনপ্রীতির, অভিযোগ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বা প্রতিষ্ঠানকে আন্ডারমাইন করা, অভিযোগ হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়া সম্পর্কে জনগণের আস্থাহীনতা তৈরিতে তার ভূমিকা। যুক্তরাষ্ট্র নিয়ে নির্বাচনের আগে পরে অনেক আলোচনা হয়েছে, নির্বাচন কেন্দ্রিক, অর্থনীতি কেন্দ্রিক। সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু বাংলাদেশ ঘুরে গেলেন, সেই সময়টা তো নানা রকমের আলোচনা আমরা শুনেছি। সো সর্বশেষ এই পরিস্থিতি নিয়ে পেছনে আলোচনা আপনারা যেতে পারেন, আপনাদের বিশ্লেষণকে শুনতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ধন্যবাদ। এত টাটকা বিষয় নিয়ে আলোচনা শুরু করা, টাটকাই তো মানুষ শুনতে চায়। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মানে আসলে খুব যাক, তবু অনেক ধন্যবাদ। অনেক বিষয় আমি মনে করি বিষয়টা গুরুত্বপূর্ণ বটে, কারণ মানুষকে অবশ্যই ভাবাচ্ছে। কেননা সাম্প্রতিককালে একটি বৃহৎ দেশের তার সোমবারের পরিস্থিতি আর তার মঙ্গলবারের চলাচল, এই দুটোর ভিতরে আসলে কিন্তু মানুষ অনেক অভিনিবেশ সহকারে লক্ষ্য করছে যে কাল সকালবেলা আপনি এত কথা বললেন এবং পরের দিন এসে আবার আপনি অন্য কথা বলছেন। এই রাত্রির ভিতরে আপনার সাথে কি এমন বিষয় ঘটেছে? কারণ কি এমন বিষয়টা এই জন্যেই যে এমন কিছু কি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যেটা রাষ্ট্রের, আমাদের দেশের, আমাদের সার্বিক স্বার্থের সবচেয়ে বড় স্বার্থ ওই যে যেসব পয়েন্টগুলো নিয়ে তারা কথা বলতেছিলেন, মানবাধিকার, তারপরে আর অন্যান্য গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রে এই 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 যে সাম্প্রতিক চলাচলটাতে একটা মানুষের মনে খুব অন্য ধরনের বিষয় এসছে। এবং এটা কিন্তু আজকের না, এটা আমরা যদি ইভেন সেই ভারত বিভাগের সময় থেকেও দেখি, এই চাল, এই রাজনৈতিক, এই কূটনৈতিক, এই 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 দোলাচাল, এটা কিন্তু যেমন ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে খেয়াল করতে হবে যে আমেরিকা এবং চীন পুরোপুরি পাকিস্তানের দিকে ছিল। কারণটা হচ্ছে যে সে ভারতকে তারা দুজন মনে করছে যে ভারতের সাথে ব্যাপারে, এখানেও কিন্তু একটা পারস্পরিক স্বার্থের ব্যাপার বিরাটভাবে প্রচণ্ডভাবে জড়িত ছিল। দ্বিতীয়ত ছিল ভারতের জন্য যে সে দেখছে যে ২৪ বছরে পাকিস্তানি জীবনে সে নিজে কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছে না, দুই দিকে দুইটা দেশ তার, এবং তার বড় সমস্যা হচ্ছে চীনের সাথে তার সমস্যা। এই সবগুলোর একটা ভূ রাজনৈতিক যে ব্যাপার স্যাপার, এইগুলি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চিত্রকে, মুক্তিযুদ্ধকে একটা অন্যভাবে নানানভাবে প্রভাবিত করেছে এবং সেই প্রভাবের থেকে আমরা এখনও বেরোতে পারছি না। গত বছর ২০২৩ সালের মোদি যখন আমেরিকায় গিয়েছিলেন, তিনি তাদের পার্লামেন্টে, কংগ্রেসের পার্লামেন্টে একটা কথা বলেছেন, আমেরিকাকেই উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা হচ্ছেন সবচাইতে প্রাচীন গণতন্ত্র আর আমরা ভারত হচ্ছে একটি, না আপনারা বৃহৎ গণতন্ত্র আর আমরা প্রাচীন গণতন্ত্র, অর্থাৎ আমরাই দুই ভাই আর কি সব কিছুতেই। এবং এটাও বলেছেন, তিনি যেটা বলেছেন সেটার উপরে আমি একটা তৈরি করেছি, এটা ব্যাংককে পোস্ট একটা লেখা বেরিয়েছিল সেটার উপরে। সেটা হচ্ছে যে প্রশ্নটা সামনে এসেছে, গণতন্ত্রের ভবিষ্যৎ আর ভবিষ্যতের গণতন্ত্র। মোদি তার ওই বক্তৃতায় ওখানে বলেছেন যে আসেন আমরা দুইজন সারা পৃথিবীকে একটা গণতন্ত্রের একটা নতুন সবক বা এর একটা বিষয় দিতে চাই বলেছেন তারা আর কি। তার এখান থেকেই বোঝা যাবে যে এই দুই বৃহৎ শক্তি, তারা গণতন্ত্রের যাদের বিরাট ঐতিহ্য আছে, তারা কিভাবে বিশ্বকে একটা গণতান্ত্রিক দিকে নিয়ে যাচ্ছে আর কি, বা যাচ্ছে। তাই সুতরাং গণতন্ত্রের ভবিষ্যৎ এবং ভবিষ্যতের গণতন্ত্র দুটোই কিন্তু প্রশ্নের মধ্যে এসে যাচ্ছে। তার ২ মাস পরে সেপ্টেম্বরে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির একটা বিশেষ বক্তৃতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলেছেন আমরা একটা বড় শিফট করছি, প্যারাডাইম শিফট। কি? আমরা ১৯৬০ সালে আমাদের নেহরু কিংবা আদম মালিক বা অন্যান্য মিলিয়ে যে টিটো সবগুলো মিলিয়ে যে আমরা একটা
জোট নিরপেক্ষ একটা আন্দোলনের আমরা উদ্গত করেছিলাম এবং জোট নিরপেক্ষ আন্দোলনের বিষয় ছিলাম, সেইটার থেকে আমরা পিছিয়ে আসছি। আমরা বলতে চাচ্ছি আমাদের এখন বিশ্ব মিত্রা, অর্থাৎ ওই কোনো জোটের পক্ষে আমরা না, বিশ্বমিত্রা, এই তারা এটা দিয়েছেন। এই কথাটাকে আমি একটু এই জন্যই প্রাসঙ্গিক করে আনছি, এই জন্যই যে 1957 সালে কাকমারি সম্মেলনে, এটা 57 না, যাও কাকমারি সম্মেলনে আওয়ামী লীগ বা তৎকালীন ওরা রাজনৈতিক দলের দুটো ভাগই হয়ে গেলেন যে কে সিয়াটোর দিকে যাবেন আর কে যাবেন না। ওই আবার কিন্তু ওই যে বাইরের ওই জোটের মধ্যে যাওয়া না যাওয়ার ব্যাপার নিয়েই কিন্তু তারা বিভক্ত করলেন। সেই পরিপ্রেক্ষিতে এই যে সাম্প্রতিককালের যে চলাচল যে বিষয়, তাতে একটা বড় দ্বিধান্বিত অবস্থায় বড় 2-3টা দেশ তারা রয়েছে। তারা মনে করছে আমি যদি ওরে করি তাহলে ওই দিকে চলে যাবে, আবার ও যদি মনে করে এই দিকে চলে যাবে। এর জন্য আমার কত গণতান্ত্রিক, কত মূল্যবোধ, কত কিছু এগুলো সাবসাইডেড হয়ে যাচ্ছে। যেয়ে দেখছে যে ওই কিভাবে আমরা ওটা করতে পারি। এখানে জেনারেল আজিজের যে বিষয়টা, এটা আমি একটা কথা সবসময় বলি, বাইরের লোক বলবে তাই আমি বলবো কেন বা জানবো কেন, এটা তো আমি সবাই জানি, আমরা সবাই জানি। ওই আরেকজন লোক বলবে তখন আমি উৎফুল্ল হব কিংবা বিমর্ষ হব, এটার দরকার কেন? এটা তো সবাই জানে ভালো করেই। যেটা স্টেট ডিপার্টমেন্টের যে বিবৃতিতে তারা যেটা বলেছেন যে তার ভাইকে বিশেষ একটা দিয়েছেন, এটা তো সবাই জানে যে সে একটা খুনির আসামি এবং ফাঁসির আসামি। এবং তাকে রাষ্ট্রপতিকে দিয়ে বিশেষ ক্ষমতা দিয়ে নিয়ে করা হয়েছে আর কি। সেই প্রতিষ্ঠান, তার দেশে তো আরও বহু লোক আছে, বহু নানান ধরনের আসামি আছে বা বিষয় আছে, সকলের বেলায় তো এটা প্রযোজ্য হয়নি বা হয়নি। এবং ওই সময় বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু কথন বা এটা ওটা দিয়ে মানুষ জানতো, এমনকি জাজিরা যে রিপোর্টটাও করেছিল, আল জাজিরা, মাই প্রাইম মিনিস্টার মেনটেন ইত্যাদি, এগুলো তো সবাই জানে। এটা ওই 7 সমুদ্র 13 নদীর পারের ওনারা ঘোষণা দিচ্ছেন, দিয়ে আমাদের কি মেসেজ আমরা পাচ্ছি বা নিচ্ছি। আমার এটার বিষয়টা কি, কথা হচ্ছে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। কারণ এত বছর পরে এই কথা যখন বলা হচ্ছে, এর 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 কাগজপত্র জোগাড় করাও কঠিন, এর বিষয়গুলোও কঠিন। আমরা এখন এই মুহূর্তে যেসব অন্যায়গুলোর কথা বলছি, তুলে ধরছি, পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে, না এটার দরকার নেই, এটা তদন্তের দরকার নেই বলা হচ্ছে, কথার কথা বলছি। তার দরকার নেই, তাহলে পরে কি হবে? পরে বিষয়টা তাহলে কী দাঁড়াবে? হোয়াট মেসেজ উই আর গিভিং টু দ্য সোসাইটি? হ্যাঁ, এই বিষয়গুলো বোঝার ব্যাপার। এইটার সাথে জেনারেল আজিজের এই বিষয়গুলো ওই জন্যেই যে ইতিমধ্যে এটা একটা মানে বহুল আলোচিত বিষয়, সেইটা আরেকটি প্রতিবেশী ক্ষমতাশীল দেশ তার ওই ভিসা বা তার কজনের যেতে দেবে না কদিন, এই শব্দ শুনিয়ে বা এই কথা দিয়ে আমাদের তো আলাদা নতুন কিছু প্রত্যয় বা প্রেরণা বা প্রার্থনা বা যাই বলি, এ পাওয়ার তো কিছু নাই। কারণ আমরা সাম্প্রতিককালে যেটা দেখছি যে 5-4-9 এটা শিখাচ্ছে, হ্যাঁ 5-4-9 বলবেন, 2 দিন পরে এসে দেখতে বলতে না 5-4-6 বলবেন। তো কি 5-4-6 হিসাবে আমরা ঢুকবো একটু পরে হয়তো। প্রফেসর তিতুমীর, কোনো অশনি সংকেত মানে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক ক্ষেত্রে সব মিলিয়ে? জি, আমরা যে ঘটনাটা দেখলাম, আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচণ্ড পরিমাণে বাংলাদেশ নিয়ে আগ্রহ আছে। দ্বিতীয় আমরা দেখলাম হচ্ছে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে বাংলাদেশে বিশেষ করে ভারতীয় যে দূতরা কাজ করেছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কেও অনেকগুলো মন্তব্য করেছেন। সেই মন্তব্য করার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সেগুলোকে অস্বীকার করেছে। তারপরে আমরা দেখলাম হচ্ছে যে এই যে নিষেধাজ্ঞার ব্যাপার, এটা তো একটা ক্রমধারায় আসছে, কারণ আমরা অতীতেও কতকগুলো নিষেধাজ্ঞা দেখেছি। তারপরে আমরা একটা দেখলাম যে হচ্ছে যে সংবাদপত্রগুলোতে বলা হলো যে সাম্প্রতিককালে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি কর্মকর্তা সফর করলেন, তিনি গণমাধ্যমেও কতকগুলো সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তার থেকে যারা গণমাধ্যমে বিশ্লেষণ করেন তারা এক ধরনের মাত্রা উল্লেখ করেছেন।
তারপরে হঠাৎ নিজস্ব ন্যারেটিভ, হ্যাঁ, তার মানে বয়ান একটা তৈরি হচ্ছে। তারপরে আমরা লক্ষ্য করলাম যে এই ঘটনাটা ঘটল। তাহলে দেখা যাচ্ছে হচ্ছে যে দুটো প্রতিষ্ঠানের প্রধানের উপরে নিষেধাজ্ঞা হলো। তার মানে আলোচনাটা আসলে হওয়া দরকার যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, এবং সেখানেই আলোচনাটা কেন্দ্রীভূত হওয়া দরকার। যখন এই বিষয় সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলেন, তখন উল্লেখ করা হলো যে এর সাথে একটা রাজনীতিরও সংস্রব আছে। তাহলে দুটো জায়গায় যাওয়া দরকার, একটি হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো, এবং দ্বিতীয় হচ্ছে যে আপনার সংস্রব আছে। এবং জেনারেল আজিজ বলেছেন যে তারা হয়তো সরকারকে বিব্রত করতে চেয়েছে বা হেয় করতে চেয়েছে। হ্যাঁ, সেটাই উনি উল্লেখ করেছেন। তার মানে রাজনৈতিক নেতৃত্বের দিকে উনি দৃষ্টি নির্দিষ্ট করেছেন। আর তিনটি বিষয়, এই তিনটি বিষয় নিয়ে তো আমরা নিজেরা আলোচনা করেছি সবসময়। বাংলাদেশের গণতান্ত্রিক ঘাটতি, বা এখন যেটা একাডেমিক জায়গায় যেটা একমত হয়েছে, সেটা হচ্ছে একটা এক দলের কেন্দ্রীকরণ, অর্থাৎ ওয়ান পার্টি ডমিনেন্স, এবং সেই রাষ্ট্রের চেহারা, এটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে এবং সমস্ত সবাই উল্লেখ করেছেন। কেউ এগুলো শব্দ চয়নে পার্থক্য রয়েছে, কিন্তু গণতন্ত্রের ঘাটতি নিয়ে এবং গণতন্ত্রের ঘাটতিহীনতার সাথে প্রতিষ্ঠানের যে সম্পর্ক, এই বিষয়ে কিন্তু কোনো জায়গায় দ্বিমত নাই। এবং দ্বিতীয় হচ্ছে যে আপনার শ্রমিক অধিকার সম্পর্কে যে তথ্যগুলো আছে, সেগুলো নিয়েও কিন্তু সব জায়গায় পুরনো আলোচনা হচ্ছে, এবং এই আলোচনা আরও বেশি প্রাসঙ্গিক হয়েছে, কারণ আপনার হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমানের যে রপ্তানি বাণিজ্য, সেই রপ্তানি বাণিজ্য সবসময়ই এক ধরনের সুবিধা প্রাপ্ত হয়েছে, বিশেষ করে ইউরোপে, এবং সেটাকে বলে হচ্ছে যে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স বা এভরিথিং বাট আর্মস ইনিশিয়েটিভ। এবং জিএসপির কথা যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে মিস্টার লুয়ের সফরকালীন সময় আগে পর আমরা বিভিন্ন সময় আমাদের এখানে বয়ান থেকে শুনতে পেয়েছি যে এটা বাতিল হবে, প্রসেসের মধ্যে আছে, কিন্তু আপনি স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য সর্বশেষ দেখেছেন যে সেরকম কোনো, এবং সেখানে আপনার যেটা ঘটনাটা লক্ষ্য করেন সেটি হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রদত্ত আপনার জিএসপি কিন্তু স্থগিত আছে। এখন যেটা ইউরোপিয়ান ইউনিয়নে যে বাজারে আমরা সবচেয়ে বেশি বাজারে থেকে সুবিধা পাই, সেইখানে কিন্তু আলোচনাটা হচ্ছে যখন আপনার আর এই উন্নয়নশীল দেশ হিসাবে আমরা পুরো মাত্রায় গণ্য হব, যখন স্বল্পোন্নত দেশের তালিকার ভুক্ত থাকব না। তাহলে সেইখানেও যে সমস্ত কনভেনশনগুলোর কথাগুলো বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু এই সবগুলোই 2026-এর পরের চ্যালেঞ্জ। তাহলে হচ্ছে যে সামনের বাংলাদেশকে চিন্তা করতে হবে। আপনার এই যে ঘটনাগুলো, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধান এবং তার সাথে ওই ব্যক্তিদের দাবি যে এখানের সাথে রাজনৈতিক কর্তৃপক্ষ বা সরকারের সম্পর্ক রয়েছে, তার সাথে যদি বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষাকে যুক্ত করেন, তাহলে সংকেতগুলো কি যাচ্ছে, এটা কিন্তু বিষয়। এ কথা কেউ বলবে না যে আপনার নিষেধাজ্ঞা সব জায়গায় কাজ করে, এবং পৃথিবীর অনেক জায়গায় কিন্তু নিষেধাজ্ঞা কাজ করে। এবং কিন্তু যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হচ্ছে যে সবার কিন্তু নিষেধাজ্ঞা সহ্য করার ক্ষমতা কিন্তু এক না, সক্ষমতা। মানে গাড়িতে যেটাকে বলে ড্রাইভাররা বলে সকেট জাম্পার, মানে শক অ্যাবজর্বার, সেটা কিন্তু এক না। তাহলে আপনাকে সেই যে পরিপ্রেক্ষিতে কিন্তু বিষয়টাকে চিন্তা করতে হবে। কিন্তু তার চেয়ে বড় চিন্তাটা আমাদের বিষয়, সেটি হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে এখনকার যে অবস্থা, যাপিত জীবন, সেটা আপনি সবাই জানি যে দীর্ঘ সময় আমরা মূল্যস্ফীতির মধ্যে আমরা আছি, এবং যে কোনো সময়ের তুলনায়। তারপরে আমদানি রপ্তানি বাণিজ্যের মাধ্যমে, অর্থাৎ বিদেশি মুদ্রার সাথে বিনিময় হারের যে পরিমাণে আপনার পতন চলছে,
তার সাথে যদি আপনি চিন্তা করেন যে আমাদের যে প্রবৃদ্ধি, আমাদের দারিদ্র্য বিমোচন, আমাদের উন্নয়ন আকাঙ্ক্ষা, এই যে রাজনৈতিক অর্থনীতির যোগ সাজেশ, তার মানে হচ্ছে যে তাহলে আমরা একটা যে সময়টা পার করছি সেই সময়টা কিন্তু আমাদের জন্যে কোনো সুখকর বিষয় না। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্যে যেভাবে ঠান্ডা হয়ে কৌশল তৈরি করে সেই কৌশল অনুযায়ী কাজ করার চেয়ে এক ধরনের আপনার ডিনায়ালের মধ্যে অথবা কথার মধ্যে, এবং সেটা দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে, এটা কিন্তু সুখকর না। যে কোনো বিষয়ের আমাদেরকে তো চিন্তা করতে হবে যে আগামীর বাংলাদেশের কথা, অর্থাৎ এখন আমরা একটা ক্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছি। এই ক্রান্তির মধ্যে, এবং সেইখানে আপনি খেয়াল করেন পার্শ্ববর্তী সব জায়গায়ও কিন্তু পরিস্থিতি ভালো না। যে ভারত নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেকে মনে করত, সেই ভারতেই কিন্তু আপনার যে পরিস্থিতির মধ্যে দিয়ে ভারত এখন যাচ্ছে, এবং ভারতীয় বিভিন্ন দল যে বিষয় সম্পর্কে ভারতের গণতান্ত্রিকতা নিয়ে কিন্তু প্রশ্ন করছে, সেই রকম একটা পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই রকম পরিস্থিতিতে যেটা চিন্তা করতে হবে সেটি হচ্ছে যে সক্ষম দেশ যে কোনো বহির্শক্তিরকে মোকাবেলা করতে পারে যদি সেখানে একটা রাজনৈতিক ঐক্যমত্য বিরাজ থাকে। এটা কিন্তু সেইভাবে আমরা ঠান্ডাভাবে কোনো জায়গায় কিন্তু চিন্তাটা দেখছি না। এবং একদিকে অর্থনীতির এই প্রবল ধাক্কা, সাধারণ মানুষের হাপিত্যেশ জীবন, তার মধ্যে এই রকম একটা ঘা, এবং সেই ঘাটাকে কিভাবে মোকাবেলা করা হবে সেগুলো যদি না চিন্তা করা হয়, কারণ কেউই তো আমরা কামনা করি না যে বাংলাদেশ কখনো কোনো ছায়াযুদ্ধের ক্রীড়নকে পরিণত হোক। এটা কিন্তু আমরা কখনো চাই না যে একটা প্রক্সি ওয়ার চলবে, সেইখানে আমাদের দিয়ে পরিস্থিতি করবে, একদিকে হাসি থাকবে আবার আর একদিকে হচ্ছে ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। এগুলো তো কাম্য হতে পারে না। জি, ডক্টর মজিদ, আপনি শুনছিলেন, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এবং যেখানে আপনি শেষ করেছিলেন যে 5 আর 4 9, এখন তো 5 আর 4 মিলে 6 বলারও চেষ্টা হচ্ছে, এবং এই 5 আর 4 9 না বলে অন্যান্য ফিগার বলেই কিন্তু আজকে যে জায়গায় তুমি যেটা চিত্রায়িত করলেন সেই জায়গায় এসে বাংলাদেশ দাঁড়িয়েছে। সেটা রাজনৈতিকভাবে বলি, সেটা কূটনৈতিক সম্পর্কের বয়ান তৈরির ক্ষেত্রে বলি, কিংবা সেটা অর্থনীতির, যেটা আসলে আজকে আপনাদের দুজনকে নিয়ে প্রধান আলোচ্য বিষয়, যদিও ওটা শুরুর বিষয় ছিল। তো আপনার বক্তব্য শুনতে চাই যে যেখানে দেশে দাঁড়িয়েছি, এবং এই যে নিজস্ব একটা বয়ান, নিজস্ব একটা ফিগার তৈরি করা, মানে একটা হচ্ছে রেটোরিক আর একটা হচ্ছে রিয়ালিটি, মানে রেটোরিক ভার্সেস রিয়ালিটি, সেটা একটু আপনার কাছ থেকে। না, বিষয়টা এই জন্যই হচ্ছে ওই যে 5 আর 4 9 বা 5 আর 3 8 এইটা না বলার বিষয়টা হচ্ছে যে যা চিরন্তন সত্য, যা প্রকৃতি, যা অবধারিত, যা হবে, সেই জিনিসটাকে উনি বলছেন ভালোভাবে ডিনায়াল ফ্যাক্টরে যাওয়া, এইটা কিন্তু ইট ইজ আপ টু ইউ আর টেকিং দ্যাট রিস্ক। যে আপনি সত্যকে সত্য বলছেন না, আপনি ডাকাতকে ডাকাত বলছেন না, বা ডাকাতকে ডাকাতের বিচার করতে দিচ্ছেন না, বা আপনি একটা প্রতিষ্ঠিত সত্য যেটা সেটাকে মানছেন না, এবং সবসময় একটা দৃষ্টি ফেরানো প্রয়াস। আমি তো মনে করি যে আমেরিকার এই যে সাম্প্রতিক লোর ঘুরে যাওয়া করা, আমাদের এখানে কিন্তু কিছু পত্রিকা এইভাবে লিখতেছে যে ঘুরে গেছে 180 ডিগ্রি, র্যাবেরও উঠে যাবে, আমাদের কার্যক্রম শুরু হয়েছে, আমাদের বিচার বিভাগ আমাদের জাস্টিস বিভাগ ওদের সাথে যোগাযোগ করছে, একদিকে কথা বলছে, আবার অন্যদিকে মনে হচ্ছে যেন যে মনে হয় সব কিছু মিটে গেছে বা ইত্যাদি। হ্যাঁ, এবং কেউ মনে করছে যে বাংলাদেশে তার নিজের স্বার্থেই আমেরিকার সাথে উন্নত করতে হবে। এটা তো বটেই, এটা তো চিরন্তন কথা। কিন্তু সেই সময় এই বিষয়গুলো আসা বা যাওয়া বিষয়গুলো যে মুহূর্তে এখানে বলা হচ্ছে, ও মুহূর্তে ওখানে বলা হচ্ছে না র্যাবের ব্যাপারে আমরা কোনো করছি না। আচ্ছা, তারপরে আবার এই হঠাৎ করে আজকের এই ইস্যুটা আনা হচ্ছে, বলা হচ্ছে, এতে বোঝা যাচ্ছে না
যে মানে এটা কোন দিকে যাচ্ছে। আমি বলি এই জন্যই যে কৌটিল্য কিন্তু এখানে একটা বড় ভূমিকা আছে। কৌটিল্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম হচ্ছে কি চাণক্যপুরী। হ্যাঁ, কৌটিল্যর ওই অর্থশাস্ত্রী আমি আজকেও দেখতেছিলাম, ও কিন্তু অত্যন্ত শ্রুড টাইপের লোক, এবং বলেছে ওর চোখ কিন্তু একটু টেরা ছিল, একটু একদিকে তাকায় অন্যদিকে যায় আর কি। ও মনে করছে যে এখানে বড় ভাই সুলভ আচরণ তোমাকে নিতে হবে বা এই করতে হবে, এবং সেটা রন্ধ্রে রন্ধ্রে বিভিন্নভাবে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। আমার বিষয়টা হচ্ছে এই যে দৃষ্টি ফেরানোর যে প্রয়াস, এই প্রয়াসের উদ্দেশ্য তিনটা। একটা হচ্ছে ওই যে গরিবেরা রাধে বাড়ে বড়রা খায়, এই ফিলোসফিতে যে তোমাকে কিছু দিয়ে বোঝানো হচ্ছে যে তোমার অনেক কিছু করতেছি, অনেক উন্নয়ন করে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, তুমি 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 আগে স্যান্ডেল পরতে এখন জুতো পরতে পারবে বা ইত্যাদি বলতেছি বলে কিন্তু তোমার কাছ থেকে আমি সব কিছু নিয়ে নিচ্ছি, নানানভাবে নিয়ে নিচ্ছি, নানান উপায়ে নিয়ে নিচ্ছি, নিয়ে আবার সেখানে করছি। যেমন আমি একবারে টাটকাভাবে বলি, আপনি মেট্রো রেল বানালেন জনগণের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের কথা বলি, মেট্রো রেল বানালেন এবং এখানে একটা রাজনৈতিক এও নিলেন প্রশংসা যে আমি এরকম, কিন্তু কোনো সময় ভালো করে বললেন না যে এটা মোট কত টাকায়, কিভাবে এটা কতদিনে শোধ করতে হবে, কি অবস্থা, সেগুলো আপনি জনগণকে না জানিয়ে এখন কি হচ্ছে যে এনবিআর যখন ওখানে 15% ভ্যাট আরোপ করতেছে, তখন একই কর্তৃপক্ষ আরেক জায়গায় অস্বীকার করছেন যেটা করা ঠিক হয়নি। তার মানে কি এগুলো কি আলোচনা কি হচ্ছে না নিজেদের মধ্যে? এগুলোকে নিজেদের পরস্পর সম্মতির বিষয় নিয়ে হচ্ছে না? এবং এর থেকে জনগণের কাছে কি মেসেজ দেওয়া হচ্ছে যে আমরা আপনাদেরকে খুব সহজে সস্তায় এই জিনিসটা দিতে চাচ্ছিলাম কিন্তু পারা যাচ্ছে না। এই যে পরস্পরের উপরে একটা চাপানোর যে বিষয়টা, এই বিষয়টাই এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে বা কাজ করছে। ফলে প্রকৃত অবস্থাটা জানার ব্যাপারটা খুব দুর্বল হয়ে যাচ্ছে এবং সেই বিষয়টা থাকছে না। তা সেই জন্যেই কথা এটাই, আমি এর আগেও তো বলেছি যে আমাদের সব কিছুর উপরে ওই নিজেদের দিকে তাকাতে হবে, নিজের ভালো নিজের বুঝতে হবে। ওই কে আমারে ওই 1300 কিলোমিটারে আমার এখানে কোনো এক লোকের কখন স্যাংশন দিল সেইটা দিয়ে আমি উৎফুল্ল বোধ করলাম কিংবা বিমর্ষ হলাম, এই পথে না যেয়ে আমার এখানে এই মুহূর্তে যা ঘটছে সেইটার প্রতিবিধান আমার করা এবং এ করাটা। এই মুহূর্তে আপনারা যেহেতু দুজনই অর্থনীতির সঙ্গে সম্পর্কিত, অর্থনৈতিক বিষয় আসার সঙ্গে, এই মুহূর্তে কি ঘটছে আসলে অর্থনীতিতে? এই মুহূর্তে অর্থনীতিতে ক্ষরণ তো চলছেই, এটা তো খুব স্পষ্ট, এবং এই ক্ষরণগুলো এত পরস্পর প্রযুক্ত যে একটাকে ঠিক করতে যেয়ে আরেকটা এসে মাথাচাড়া দিয়ে উঠছে। আমি যে বিষয়টা করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে না। যেমন প্রত্যাশা করা হয়েছিল এরকম, ওই যে বাংলা একটা কথা আছে না যে সর্বাঙ্গে ঘা, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় আর কি, বিষয়টা সেরকমই দাঁড়াচ্ছে। যেমন মনে করা হচ্ছিল যে ঠিক আছে একটা ইলেকশন হয়ে গেলে সরকার খুব স্ট্রংলি তাদের এতে যেটা লিখেছেন যে তারা খুব কঠোর হাতে বিষয়গুলোকে দেখবেন, কিন্তু আমরা ব্যাংকিং খাতে কি দেখছি, কি কথা আর কি বিষয়, বরং আরও মানে হচ্ছে জটিল করা হচ্ছে পরিস্থিতিটা। এবং খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যারা এই ব্যাংকগুলোর মানে শেষ করে দিয়েছে সোজা কথায় বাংলা ভাষায় আর কি, তাদের বরং কিছুই বলা হবে না বা বলা যাচ্ছে না বা বলা কোনো সুযোগ নাই, এরকম একটা অবস্থা দিয়ে অন্যদিকে আরেকটা ওই যে মার্জার অ্যান্ড এইসবের কথা বলে টুলে মানে দৃষ্টিটা আরেক দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি। আমরা অতীতের তিনটা নির্বাচনের সময়ও দেখেছি ওই যুদ্ধটা বা মানে বিষয়টা আলোচনাটা বেশ ভালো একটা জায়গায় নিয়ে যেয়ে এমনভাবে ওটাকে করে দেওয়া হয়, তখন সবাই বলে আরে এটা তো ভাবিনি, আপনি এরকম একটা করবেন এটা তো ভাবিনি। হ্যাঁ, 13 সালের নির্বাচনও তাই, 18 সালের নির্বাচনও তাই, এবারের নির্বাচনের আগেও অনেকে ওইটাই ভাবতেছিলেন যে এবার না জানি কি একটা নতুন কিছু হয়। তা ভালো করেই তো বোঝা গেল যে এখন একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা, নিজের লোকেরাই নিজেদের বিরুদ্ধে নিজেরাই করছে। এইটা তো আমাদের জাতীয় ঐক্যবদ্ধ চেতনার ক্ষেত্রে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে তো এটা একটা বড় একটা বাধা। কারণ ওখানে ওই 30%, যেমন আমি দেখলাম আজকে ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে ভোটারের উপস্থিতি নিয়ে আমরা চিন্তিত নই। চিন্তিতটা কে হবে? আর ভোটারের উপস্থিতিটা কেন এখানে খুব গুরুত্বপূর্ণ? এই জন্যেই যে আমার এই যে বিষয় যে লোক দাঁড়িয়েছে তার প্রতি মানুষের তো সমর্থন প্রকাশ হতে হবে, সংখ্যা গরিষ্ঠ লোকের সমর্থন প্রকাশ হতে হবে, নইলে তো সে হাউ হি উইল অ্যাডমিনিস্টার,
হাউ ইউ উইল কালেক্ট ট্যাক্স অর হোয়াট এভার। তো সেই কারণেই এই জিনিসগুলোকে আস্তে আস্তে মানে এমনভাবে নিস্তেজ হয়ে আসছে যে এটা প্রয়োজনের সময়, হ্যাঁ, রবীন্দ্রনাথ পরিষ্কার বলেছেন জাপানিদের বেলায়, জাপানিরা এই ছোটোখাটো বিষয় নিয়ে চেঁচামেচি করে না, না করে চুপ থাকে, থেকে প্রয়োজনের সময় টানাটানি পড়ে না, অর্থাৎ যখন ওর এনার্জিটা লাগবে তখন টানাটানি পড়ে। আমরা কিন্তু সময় নষ্ট করছি, নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই ছোটোখাটো বিষয় নিয়ে। আমরা নিজেরা ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে, অর্থনীতিকে একটি সুশীল আচরণের মধ্যে আনার ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে মনোযোগ দিতে পারছি না বা দিচ্ছি না। তা না দেওয়াতেই এর 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 যে ইভেনচুয়াল ইম্প্যাক্ট যেটা, সেটা কিন্তু আমাকে খুব ক্ষতিগ্রস্ত করছে। আজকে একজন লোক, আমরা যে সিন্ডিকেট, আমি মনে করি এটা এই সময়ের সবচাইতে বড় আলোচিত শব্দ হবে সিন্ডিকেট। এই সিন্ডিকেট, আগে সিন্ডিকেটের যে বিষয় ছিল যে তার একটা মূল্যকে এ করতে হবে, আর এখন দেখা যাচ্ছে দে হ্যাভ বিন সো পাওয়ারফুল, তারাই এখন বরং মনে হচ্ছে যে সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। তা আমি ওই জন্যই বলি, দুর্নীতির ক্ষেত্রে, দুর্নীতি দমনের ক্ষেত্রে এই ফিলোসফি আসা ঠিক না যে আপনি দুর্নীতি করেন, নিয়ে যান, শক্তিশালী হন, তারপর আমার কাছে একটা দরখাস্ত আসবে, আমি সেটা ভেবে দেখবো আপনার আমি এটা বিচার করবো কিনা। হ্যাঁ, তো তারপর বিচার করার সময় দেখা গেল আপনি তো অলরেডি শক্তিশালী হয়েছেন, আমার যেসব লোক আপনার তদন্ত করবে তাদেরকে আপনি কিনেই ফেলতে পারেন এবং তাদেরকে আপনি যেভাবে হোক প্রভাবিত করতে পারেন। আর আমি তো নিজে তো প্রভাবিত যদি হয়েই থাকি, তো তাহলে তো কোনো দিন এই সুশাসন, সদাচার বা এগুলো, যে দেশে সুশাসন সদাচারের জন্য আবার চুক্তি করতে হয় এক মন্ত্রণালয়কে আরেক মন্ত্রণালয়ের সাথে, যে আপনি কি কর্ম সম্পাদন করবেন সেটা আমার সাথে চুক্তি সম্পাদন করেন। এটা চুক্তি সম্পাদনের বিষয় কি, যার যার দায়িত্ব তো স্পষ্ট রুলস অফ বিজনেসে বলা আছে এবং সেটা করার জন্যই সে দায়বদ্ধ। তার সাথে আমার আবার নতুন করে চুক্তি করা মানে হচ্ছে কি, আই এম ডিনাইং দোজ ন্যাচারাল জাস্টিস অ্যান্ড আদার থিংস, আমি একটা আরোপিত করে আর কি। যেমন আমি অন্যভাবে বলি, ফারাক্কার পানি আমার ন্যায্য অধিকার, আমার এই অংশের যে কৃষির জন্য সব কিছুর জন্য আমার ন্যায্য অধিকার, সেইটাকে আমি পেলাম না, পাচ্ছি না করতে করতে শেষে আমি এমন এক সময় চুক্তিটা করলাম যে তার মানে আমি আমার এত বছরের যে দাবি, সেই দাবির থেকে আমি নিজে সরিয়ে আসলাম, দিয়ে আমি আপনার সাথে চুক্তি করা মানে কি, আপনার সাথে আমার কথা বাইরে কথা বলা আমার মুখ বন্ধ হয়ে গেল। আর একটা কথা হচ্ছে, এই সময় আমি চুক্তিটা করলাম তখন তো পানিই নাই, তো পানি নাই, সেই সময় আপনি এসে আমার চুক্তিটা করলেন। বা এখন তিস্তা নিয়ে যেটা, হ্যাঁ, এই যে তিস্তা নিয়ে যেটা হচ্ছে, আপনি সাবরুনে আমাদের ফেনী নদীর পানি আপনি স্বতঃপ্রণোদিত হই, আমরা যথেষ্ট জেস্টার দেখাচ্ছি এবং এটা আমি মনে করি বাংলাদেশিদের এটা একটা ঐতিহ্য এবং বৈশিষ্ট্য। আমি জেস্টার দেখাচ্ছি, আমি আমার এই পানি সাবরুন শহরে দিয়ে দিচ্ছি ফেনীর পানিকে, কিন্তু তার একটা তো প্রতিদান তো আমি প্রত্যাশা করতে পারি, কারণ আমি এখন কৃষিতে ভর্তুকি দিচ্ছি, আমার ভর্তুকি দিতে হবে কেন? আমার কৃষি যদি ন্যায্য জমির পানি পেত নদীর থেকে, আমার কৃষি যদি ওখান থেকে যদি তার চলাচলের সব কিছু পেত, তাহলে আমার তো রাসায়নিক সার আর ওই ভর্তুকি দিয়ে ইলেকট্রিসিটি দিতে হয় না। প্রফেসর তিতুমীর, সংকট বা সমস্যা যেখানে অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করছি, একটা তো হচ্ছে ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যে যেটা আপনার অত্যন্ত প্রিয় একটা বিষয়, সেটা কিভাবে আপনি ডিল করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে বয়ানই বেশি হচ্ছে, কাজ খুব কম বেশি হচ্ছে, যে সেটা তো সর্বশেষ ঘটনায় বোঝা গেল যে হচ্ছে না আসলে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এটাকে নানাভাবে ফিক্স করার চেষ্টা হচ্ছে, আইএমএফের কাছে দৌড়ানো হচ্ছে, আইএমএফ শর্ত দিচ্ছে, মানুষের সাফারিংস এমনিতেই আছে, সেই শর্ত দ্রুত গতিতে পূরণ করতে গেলে সাফারিংস আরও বাড়বে, কিন্তু শর্তগুলো আবার যে খুব অন্যায্য সেটাও বলা যাবে না, সেটা হয়তো আপনি ধীরে ধীরে করা উচিত ছিল, করেননি। আপনি চীনের কাছে যাচ্ছেন $5 বিলিয়ন ডলারের জন্য, বা যেটা ইউয়ানে তারা দেবে, এবং সেটা আবার আসলে তাদের পাওনা পরিশোধই চলে যাবে। তো সব মিলিয়ে, এবং ডলারের ক্ষেত্র, ডলারের বাজার ক্ষেত্র, সেটাকেও একটা ফিক্স করার যে প্রক্রিয়া হলো, সেটা অনেকেই মনে করেন খুবই মানে অস্বাভাবিক একটা আচরণ। আপনি কি দেখেন? জি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কেন যায় সেটা সবাই জানে। এখন প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে যদি প্রাপ্ত অর্থ পাওয়া যায়, সেটা দিয়ে বাংলাদেশের আসলে যে সমস্যার মধ্যে আছে, অর্থাৎ প্রথমে অর্থনীতি চাপে ছিল, চাপের থেকে ঝুঁকিতে গেছে, ঝুঁকির থেকে এখন সে একটা সংকটের দিকে যাচ্ছে। তো এই পরিস্থিতি থেকে উত্তরণ আদৌ সম্ভব কিনা?
আর IMF যেগুলো বলেছে সেগুলো দিয়েও হবে কিনা সেটাও কিন্তু একটা সন্দিহান। কারণ হচ্ছে যে বাংলাদেশের সংকটগুলো তো হচ্ছে আপনার কাঠামোর মধ্যে, যেমন সবচেয়ে ছোট জিনিস যে বিদ্যুতের দাম বাড়াতে হবে, কিন্তু IMF তো আর ওই জায়গায় যায়নি যে আসলে বিদ্যুৎকে উৎপাদন করতে দেয়া হয়েছে বখরা দেওয়ার জন্যে, অর্থাৎ রেন্ট দেওয়ার জন্যে, গোষ্ঠীতন্ত্রকে এই ক্ষমতা বলয়ের মধ্যে থাকার জন্য, লালন পালন করার জন্য, হ্যাঁ লালন পালন করার জন্যে আপনার এটা করা হয়েছে। যেমন IMF বলেনি যে আপনার বিদ্যুৎ এই যে ক্যাপাসিটি চার্জ অথবা এই বাংলাদেশি একজন আপনাকে বিদ্যুৎ সরবরাহ করবে তাকে অর্থ দিতে হবে হচ্ছে ডলারের মধ্যে। তাহলে বাংলাদেশের আসলে মূল যে কাঠামোগত বিষয়, অর্থাৎ একটা বখরাভোগী যে অর্থনীতি আছে, অর্থাৎ রেন্টিয়ার ইকোনমি, এবং সেটাকে কিভাবে লালন পালন করছে সেটাই আমি চেষ্টা করব বলার। প্রথম হচ্ছে যে আপনি ডলারটা আসেন, তাহলে আপনি 3টা ঘটনা দেখেন। প্রথম ঘটনা হচ্ছে 2021-22 অর্থ বছরে বাংলাদেশের আমদানি সাধারণত 60 বিলিয়ন ডলারের বেশি যাওয়ার কথা না, সেইখানে আমরা লক্ষ্য করলাম 89 বিলিয়ন ডলার হলো, অর্থাৎ 36% উল্লম্ফন। তাহলে এই অর্থটা গেল কোথায়? যদি কোনো নীতি নির্ধারক বাংলাদেশ সম্পর্কে যদি উনি সিরিয়াস হন, তাহলে তো ফরেনসিক অডিট করবেন যে এই যে একটা বিরাট রকমের উল্লম্ফন ঘটলো আমদানির, কারণ এটা বাংলাদেশ ব্যাংকের তথ্য। তাহলে দেখি না, আমরা তো সবাই জানি যতক্ষণ পর্যন্ত আপনি দোষী প্রমাণিত হবেন না ততক্ষণ পর্যন্ত তো আপনি নির্দোষ। তো ফরেনসিক অডিট করা হলো না কেন? মানে আমার মূল বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে একটা বখরাবধি অর্থনীতি জারিত আছে এবং সমাধানের রাস্তাগুলো পরিষ্কার, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দ্বিতীয় বছর কি NBR বলছে, বাংলাদেশ ব্যাংক বলছে এবং কাস্টমস বলছে এবং EPB রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, তারা বলছে যে বাংলাদেশ থেকে এই পরিমাণে রপ্তানি হয়েছে, কিন্তু 12 বিলিয়ন ডলার বাংলাদেশে আসেনি। তাহলে দ্বিতীয় ধাক্কা, কারণ আপনার দাম তো হচ্ছে যে সরবরাহের মাধ্যমে হবে, তাহলে দ্বিতীয় ধাক্কা। শেষ না, আপনি যদি কালচার অফ ইম্পিউনিটি বজায় রাখেন, এই গত তিন প্রান্তিক অর্থাৎ গত 9 মাসে খেয়াল করেন, সেখানে আপনার রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে প্রায় 28 বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে, বাংলাদেশ ব্যাংক বলছে মাত্র 18.96 বিলিয়ন আপনার ফেরত এসেছে। তার মানে 9 বিলিয়নের কোনো খবর নাই। তাহলে সরবরাহ কিভাবে কমছে? তাহলে আমরা দেখলাম আমদানি রপ্তানি অর্থ চলে যাচ্ছে, তাহলে কিভাবে আপনার রিজার্ভ ক্ষয় অব্যাহত থাকবে? তারপরে দ্বিতীয় প্রশ্নে আসেন, বাংলাদেশে খেয়াল করেন আপনি স্বাধীনতার পর থেকে 2018 পর্যন্ত 2008 পর্যন্ত যে পরিমাণে ঋণ নেওয়া হয়েছে, আর 2009 থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত যে ঋণ নেওয়া হয়েছে, তাহলে দেখবেন 322% উল্লম্ফন ঘটেছে। ঋণ যদি গুণক প্রভাব তৈরি করে তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে হঠাৎ করে 322%। আপনি তারপরে শোধ দেওয়া শুরু হয়েছে, তো শোধ দিলে কি হয়? দেখা যাচ্ছে এই যে আপনি 6 মাসের তথ্য নেন, তাহলে দেখবেন যে 5.63 বিলিয়ন ডলার আমাদের এসেছে, IMF বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক বলেন বা অন্যান্য তরফ থেকে। কিন্তু আপনার ঋণ পরিশোধ করতে হচ্ছে 2.57 বিলিয়ন ডলার। অর্থাৎ আপনার আগের বছরের সাথে যদি তুলনা করেন, তাহলে এই 6 মাস থেকে আগের 6 মাসের তুলনা করেন, 46% উল্লম্ফন। এবং আপনি যদি আবার একটু ভাগ করেন, তাহলে দেখবেন হচ্ছে যে আপনার 117%-র মধ্যে আপনার একদিকে আপনি ঋণ, সুদ, আসল এগুলো যদি ভাগ করেন, তাহলে দেখবেন হচ্ছে 117% আপনার হচ্ছে
সুদের ব্যাপারে উল্লঙ্ঘন ঘটছে, 22% হচ্ছে আপনার মূল বাবদ শোধ হচ্ছে। তাহলে অবশ্যই বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি ঘটেনি সেটা হচ্ছে যে আমরা জানি যে লেনদেন যে সার্বিক ভারসাম্য তার মূলত দুটো অ্যাকাউন্ট, একটা হচ্ছে যে আমদানি রপ্তানি, আমদানি কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু আপনার ওই যে খেয়াল করেন 2021-22-এর পরের থেকে কিন্তু আর ওই টাকাটা ওইভাবে যায়নি, এরপরে রপ্তানির সূত্র নেওয়া হয়েছে যেহেতু আমদানিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে ঋণ বাবদ পরিশোধ করতে যে আর বিদেশি বিনিয়োগ না আসাতে আর্থিক হিসাব সেইখানে কিন্তু ফুটো আরও গভীরতর হচ্ছে, যার ফলে আজকে আমরা দেখছি যে যাত্রা শুরু হয়েছিল আপনার সেপ্টেম্বর 2021 সাল থেকে যে পতন, সেই পতন অব্যাহত আছে। তারপরে আপনি আসেন তাহলে ডলারের এই রকম এই গত কয়েকদিন যদি হিসেব করেন 38% অবমূল্যায়ন হয়েছে। তার মানে আপনি যতই বলেন যে বাজারের উপর ছেড়ে দেবেন সেটা তো হবে না, কারণটা হচ্ছে বখরা ভোগীদের এরকে আপনি পোষণ করবেন, তাহলে তো হবে না। তারপরে আপনি আসেন এখন সাধারণ মানুষের উপরে কি অবস্থা। আপনি যদি খেয়াল করেন গত 14 মাসে মূল্যস্ফীতি, এই হিসেব ঠিক বা বেঠিক ভিন্ন কথা, 9% উপরে আছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে গত 24 মাসে যদি হিসেব করেন তাহলে দেখবেন হচ্ছে যে মূল্যস্ফীতি যে হারে বাড়ছে মজুরি কিন্তু সেই হারে বাড়ছে না, মূল্যস্ফীতির বাড়ার হারটা 9-এর উপরের দিকে আছে, আর আপনি মজুরিটা 7-এর মধ্যে বাড়ছে। সেটাই শেষ না, আপনি যদি খেয়াল করেন ওই গার্মেন্টস বা কয়েকটা জায়গায় কিন্তু মজুরি বোর্ড হয়েছে, 18টা ক্ষেত্রে কিন্তু কোনো মজুরি বোর্ড হয়নি। তাহলে কি হচ্ছে যে একদিকে রাষ্ট্রের আয় কমে যাচ্ছে, দেনা বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষের আয় কমে যাচ্ছে, দেনা বেড়ে যাচ্ছে, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এর বিপরীত চিত্র যদি খেয়াল করেন বাংলাদেশে সবচেয়ে দ্রুত হারে ধনী হওয়া যায়, কারণ তার প্রমাণ হচ্ছে যে মাথা পিছু আয় কিন্তু আপনার $2078 বলে দিচ্ছে। কারণ হচ্ছে যে একটা লোকের যদি 100 টাকা আয় হয় আর একটা লোকের যদি 0 টাকা আয় হয়, দুইজন মিলে গড় আয় তো 50 টাকা হয়। তাহলে খেয়াল করেন যে নিম্ন মধ্যবিত্ত এবং সরকারি হিসেবেই বলছে যে দারিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে, বিশেষ করে ঢাকা বিভাগের মতো যেখানে সবচেয়ে বেশি সরকারি বিনিয়োগ হয়েছে বলে দাবি করা হয়। আবার আপনি যদি খেয়াল করেন যে এই যে কাজটাগুলো করা হচ্ছে কিন্তু কোনো রকমের কোথাও কিন্তু আপনার এই প্রতিষ্ঠান, আপনি খেয়াল করেন যে ঋণ খেলাপির কথা কিছুক্ষণ আগে বলা হলো যে আপনি একের পর এক সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু প্রথমে সুবিধাটা দেওয়া হয়েছে বলা হয়েছে কি এতে ঋণ খেলাপি কমে যাবে। আমি আর এখন হিসাবও রাখি না, কারণ আমার মনে আছে সাবেক অর্থমন্ত্রী যখন এই কথা বলেছিলেন তখন 22,000 কোটি টাকা ঋণ খেলাপি ছিল, এখন 1 লাখ পেরিয়ে কত হয়েছে, যেমন হচ্ছে যে আমাদের এর 100 বিলিয়ন হয়ে গেছে ঋণের মাত্রা। এর সাথে যদি ব্যাংক খাতের চিন্তা করেন, আবার চিন্তা করেন যে টাকা যেভাবে মানুষের হাতে আসছে এবং টাকার ছাপতে হচ্ছে এবং মানুষ কিন্তু প্রচুর পরিমাণে নোট নিয়ে যাচ্ছে, তার মানে ব্যাংক খাতের মধ্যে আবার ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ব্যাংকের দুয়ারে দুয়ারে যে আমাকে আমার সঞ্চিত অর্থ ফেরত দাও, কিন্তু পাচ্ছে না। তার মানে হচ্ছে যে একটা আপনি এইখানে যেটা পার্থক্যটা করতে হবে সেটা হচ্ছে যে প্রতিটি স্তরে অর্থাৎ স্থানীয় পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে একটা আপনার তৈরি হয়েছে একটা আপনার এই বখরাবদি, এবং তাদের কিন্তু সীমা আছে। এখানে প্রশাসনের লোক আছে, এখানে আপনার আর রাজনীতিবিদরা আছেন এবং এখানে ব্যবসায়ীরা আছেন। আপনি যে শুরুটা করলেন সেই জন্যে কিন্তু একটা প্রতিষ্ঠানের প্রধান দাবি করছেন যে ওই রাজনীতির সাথে সম্পর্ক আছে, কারণ এই বখরাভোগীরা এবং যেটা একাডেমিকরা এখন বলছেন ওয়ান পার্টি ডমিনেন্ট স্টেট, এবং সেইটা যদি আপনি খেয়াল করেন তখন কিন্তু নির্বাচন কমিশনও তাই বলছে যে ভোট আসলো কি না আসলো সেটা কোনো ব্যাপার না,
এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে কিন্তু আবার আরেকটি জিনিস খেয়াল করেন, বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করারও কিন্তু যুক্তরাজ্যে যেটা হচ্ছে প্রত্যাহার করছে অনেকে, বাংলাদেশের নাগরিক এখান থেকে, সরি। এই যে একটা জায়গায় আমি আপনি বসে আছি, যেখানে আমাদের বর্তমান কাজ হচ্ছে যে আগামীর ভবিষ্যৎ নির্মাণ করা, যেটা হচ্ছে সেই জায়গায় মানে আমরা তো স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্নের বাস্তবায়ন দেখতে চাই। জি, আমরা শেষের দিকে, সো কনক্লুডিং রিমার্কস, এবং সংকট এখন যেটা আছে সেটা আসলে আদৌ মোকাবেলা করা সম্ভব হবে কিনা, এই রাজনৈতিক কূটনৈতিক অবস্থা বজায় রেখে, আমি বিশেষ করে অর্থনৈতিক সংকটের কথা বলছি, এবং তার জন্য যদি আপনাদের দুজনেরই কোনো বিশেষ পরামর্শ থাকে, আশু, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, ডক্টর মজিদ। না, সমস্যার পথ পেতে হবে, কারণ একটা জাতি এইভাবে পথে ঘাটে এক জায়গায় থেমে দিয়ে শেষ হবে না। নিশ্চয়ই ভিতরে রেজিলিয়েন্ট পাওয়ার আছে, সেই রেজিলিয়েন্ট পাওয়ারকে উজ্জীবিত রাখতে হবে বা করতে হবে। সেইটা করার জন্য আসলে ওই যে আমরা বলি সারা বছর আপনি কি খাওয়া দাওয়া করলেন, এইটার একটা ঠিক করার জন্যেই কিন্তু রোজার মাসে রোজা রাখা হয়, যেটা টোটাল একটা রিভিশন, টোটাল একটা শারীরিক হয়। এই জাতির বা এই সময়ের সকল জায়গায় সকল সময় দেখা গেছে ওই মাঝখানে একটা রেমেডির একটা জায়গা থাকতে হবে, কারণ এটা রেমেডি না করলে বিদ্যমান অবস্থা এটা হবে না। যেমন আমি ব্যাংক কমিশনের কথাটা বলতে পারি। ব্যাংক কমিশনের কথা কিন্তু মোহিত স্যার 2-3 বছরের বাজেটে বক্তৃতায় বলিয়েছিল না, তারপর এটা হাওয়া হয়ে গেল। বিদ্যমান ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক বলি আর যার বলি, সে তো বিদ্যমান ব্যবস্থায় এই ব্যাংকের ঠিক করতে পারবে না। এখানে প্রথমে জানতে হবে একটা কমিশন করে নিরপেক্ষভাবে, আমি বলছি নিরপেক্ষ কথাটা এই জন্যই বলছি যে তার এমন পাওয়ার থাকবে এবং সে জিনিসগুলোকে বলবে পরিষ্কার, প্রত্যেকটা পার্টির বলবে তুমি টাকা নিয়েছো, কোথায় রাখছো জানাও, তুমি এই ব্যাংকেতে কত টাকা নিয়েছো, কারে দিছো জানাও, এবং এটাই এতদিনের মধ্যে ইয়ে করবে। এরকম ধরনের একটা থার্ড পার্টি একটা মানে ছাড়া এই বিষয় থেকে বিদ্যমান অবস্থা দিয়ে, বিদ্যমান ব্যবস্থাপনা দিয়ে এটার সমাধান হচ্ছে না আর কি। যেমন এই আমরা ফরেন কারেন্সির রিজার্ভের মানে সাশ্রয়ের কথা বলছি, সাশ্রয়টাও হচ্ছে কী করে, আমি তো আরও খুলে দিচ্ছি। পদ্মা সেতু আপনি বানালেন, কিন্তু আপনি পদ্মা সেতু টোল আদায়টা কেন বাইরের লোকেরা দিলেন? সে তো ওর একটা হিস্সা, তাই যাই হোক, কম হোক বেশি হোক, সে তো ডলারে নিয়ে যাচ্ছে। এই ডলারটা তো আমার কাছে থাকতে পারতো, এটা তো আমি নিজেই করতে পারতাম, এগুলো কেন দিচ্ছেন? তারপরে আপনি শিক্ষা এবং স্বাস্থ্যতে মোটেই বিনিয়োগ বাড়াচ্ছেন না বা ভালো করছেন না। শিক্ষায় ভালো বিনিয়োগ হলে হতো কি, আমার দক্ষ জনবল বিদেশে যেত, আমার পয়সা থাকতো, বিদেশিরা আমার এখান থেকে পয়সা নিয়ে যেতে পারতো না। শিক্ষায় কিন্তু আমি ডলার সেভ করবার একটা বড় উপায় মনে করি, এখানে অবিলম্বে নজর দেওয়া উচিত। একই অবস্থা স্বাস্থ্যে কত লোক বাইরে যাচ্ছে, সাথে পয়সা খরচ হচ্ছে, এইটাকে আমার পয়সা আমার ভিতরে কিন্তু আমি রাখতে পারি। হ্যাঁ, এটা ওই মুখস্থিত আজকে 87 টাকা না পার্কে 200 টাকা পরশু দিন একটা রেস্ট্রিকশন দিলাম, এইটা দিয়ে না, আমাকে একটা দীর্ঘমেয়াদী প্ল্যানে যেতে হবে যে আমার ফরেন কারেন্সি যেন নিশ্চিতভাবে আসে এবং আমার লোকবল যেন আমার এখানে কাজ পায়, কাজ করে এখানে বিদেশিরা এসে যেন $10 বিলিয়ন বা $9 বিলিয়ন যেন প্রতি বছর না নিয়ে যায়। এখানে আমার সাশ্রয় করার যথেষ্ট প্রয়োজন আছে, দরকার আছে, একই সাথে স্বাস্থ্যের ব্যাপারে। এবং আমি ওই নামকাওয়াস্তে কি বলে সোশ্যাল সেফটি নেটের নামে ওই দরিদ্রকেই শুধু দরিদ্রই রাখতেছি। আমার উচিত হচ্ছে ওর কিছু পয়সা কাটিয়ে ও অন্তত 10 জন লোকের কর্মসৃজন করা, ওই ফ্যামিলিকে কর্মযোগী করে তোলা, তাহলে আমার মাল্টিপ্লাই উপকার পাবো। তা সুতরাং এই যে বিদ্যমান এই জোড়াতালি দেওয়া, মানে এদিকে চাল ওদিকে ঘোরানো, এই করার পদ্ধতি থেকে আমি মনে করি যে একটা ড্রাস্টিক একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে ড্রাস্টিক যেতে হবে, তাছাড়া হবে না। জি, আমি ওনার মতো এত মধ্যমেয়াদী যেতে চাই না। আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে এবং বাংলাদেশের অর্থনীতিকে ঘোরাতে 1 থেকে 2 মাস। শেষ করি, সিলি কোশ্চেন যে প্রত্যেকটা জিনিসের সমাধান আছে, আমরা সবাই জানি, এবং সমাধান আছে মনে করে আমি ঠিক আছে আমার ইচ্ছা মতো বা আমার সুবিধা মতো খারাপ যতখানি করি, সমাধান তো এক সময় করাই যাবে, সমাধানের চিন্তা পরে করি, যদি সেটা হয় না, সেটাই আমি আসছি। সেটা হচ্ছে যে প্রথম
ফরেনসিক অডিট করেন আমদানি রপ্তানি মাধ্যমে, কারণ প্রত্যেকটা ডাটা কোম্পানির আছে বাংলাদেশ ব্যাংকে, এনবিআর আছে, তাহলেই বাজারে সিগন্যাল যাবে। কেন এখন পর্যন্ত আইএমএফও বলেনি, বাংলাদেশ ব্যাংকও বলেনি? তাহলে ফরেনসিক অডিট করেন, তাহলেই তো বোঝা যাবে যে কে কে পাচার করেছে। ফরেনসিক অডিট করেন, তাহলে 1। 2 নম্বর হচ্ছে খোলা বাজারে, যেটাকে কার্ব মার্কেট বলে, সেখানে কেন চাহিদা আছে? চাহিদা না থাকলে তো কেউ বিক্রি করছে না। তার মানে একজন লোকের যদি ডলারের দাম 40 টাকা বেড়ে যায় তাহলেও কিন্তু তার অসুবিধা নাই। তাহলে এই হাওলা এবং হুন্ডি কে কে করছে, এই তালিকা তো আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবার কাছে আছে। আপনি দ্বিতীয় কার্ব মার্কেটে, তৃতীয়, তাহলে আপনি ডলারের বাজার বুঝছেন কে কে করেছে, পরিষ্কার তালিকা, কারণ এগুলো তো সব কাগজপত্রের মাধ্যমে হয়েছে। 3 আসেন রাজস্ব আদায়। রাজস্ব আদায়, তাহলে আমাকে বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি এইখান থেকে রাজস্ব আদায় করে ব্রিটেনের শিল্পায়ন করে থাকে, সেটা কি করেছে? সেই জন্য সবচেয়ে, তার জন্য একটা আমলাতন্ত্র তৈরি করেছে এবং তাকে সবচেয়ে পাওয়ার দিয়েছে, যার ফলে নাম হচ্ছে কালেক্টরেট। তাহলে আমাকে বলেন বাংলাদেশের কোনো এনবিআর চেয়ারম্যান ইনক্লুডিং মুজিব ভাই কেন আপনার তহসিল অফিস, যেটাকে আবার ওনার কাছে আমাকে নিয়ে যাবেন, না 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 উনি এটা একমত হবেন, 1 সেকেন্ড হলোর জন্য, তহসিল অফিস যেটাকে ভূমি উপসহকারী কর্মকর্তার কার্যালয় আপনার ইউনিয়ন পর্যায় পর্যন্ত আছে, অর্থনীতির প্রবৃদ্ধির ধারা যদি এটা হয় এবং বাংলাদেশের মাথাপিছু আয় যদি এত হয়, তাহলে কেন আপনার রাজস্ব আদায় অফিস ইউনিয়ন পর্যায় পর্যন্ত নাই? এবং এটা করতে আপনার কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে যে আপনি বিশ্ববিদ্যালয়গুলোকে 6 মাসের ট্রেনিং দেন এবং আপনি এটা করতে পারবেন। তাহলে রাজস্ব আদায় গেল, এটা হচ্ছে আমার 4 নম্বর। 5 নম্বর আপনি আসেন, আপনি খেয়াল করেন প্রধানমন্ত্রী বলেছেন যে আমি সবাইকে 50 লাখ লোককে 2,500 করে দিতে চাই। কোনো ডিসি সাহেব কিন্তু 35 লাখ বলেননি। আপনি বলছেন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ কিন্তু সুরক্ষা অ্যাপে কাজ করেছে, স্মার্ট বাংলাদেশ পাসপোর্টে কাজ করেছে। যখনই আপনার অর্থ দেয়া হয় তখন কিন্তু স্মার্ট বাংলাদেশ কাজ করে না। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই যে তালিকা, এই তালিকা করার জন্যে 2021 সালে তালিকাটা শুরু হয়েছে, 321 কোটি টাকা বাজেট, সেইটা 728 কোটি টাকা গেছে। তাহলে আপনার যে এই যে ডাটাটা করতে হবে, পভার্টি ম্যাপিং, যাকে আপনি টাকা দেবেন, তা আপনি যদি এনআইডি সাকসেসফুলি করতে পারেন তো তাকে দায়িত্ব দেন যে আমাকে, এরা কিন্তু 728 কোটি টাকা নিছে। এবং আপনি চিন্তা করেন এই সামাজিক নিরাপত্তা জাল, কেউ সরকারও জানে না যে এটা সংখ্যা কত, কেউ বলবে 80টা, কেউ বলবে 142টা। তাহলে এখানে কিন্তু অর্থ ব্যয় হচ্ছে, তাহলে অর্থ ব্যয়টা হচ্ছে, তাহলে আপনি সেইভাবে টাকাটা ব্যয় করেন। পঞ্চমত, আমাকে দেখান বাংলাদেশ সরকার যতগুলো, আমরা এ পর্যন্ত যখনই এই ধরনের সংকটের মধ্যে পড়েছি তখন আমরা শুধু বহুপাক্ষিক সংস্থার কাছে যাইনি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা অন্য কাছে, আমরা কিন্তু অনেকগুলো দেশ থেকে সহায়তা পেয়েছি। তাহলে তেলের ক্ষেত্রে, কারণ আমাদের পেমেন্ট ক্রাইসিস হচ্ছে, তাই না? আমাদের জ্বালানি মন্ত্রী বলছেন যে 30,000 কোটি টাকা বাকি আছে। তাহলে আমার যদি আন্তর্জাতিক সম্পর্ক এত ভালো হয় তাহলে তো আমি ডেফার করতে পারি অথবা এইটা করতে পারি, তার মানে আন্তর্জাতিক। আমি মনে করি যে রাস্তাগুলো খুব পরিষ্কার, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি কি বখরার মাধ্যমে থাকবেন না আসলে জনগণের সরকার হবেন? এবং জনগণের সরকার হলে বাংলাদেশের যে লক্ষ্যের কারণে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, সেই সরকার হলে কিন্তু ফরেনসিক অডিট, কাউকে তো বাঁচানোর কিছু নেই। তারপর হচ্ছে কার্ড মার্কেটে কে আপনার টাকা পাঠাচ্ছে, পাচার করছে, বা হচ্ছে যে আপনার রাজস্ব আদায় তো সবাই ওয়েলকাম করবে যে ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়া, এখানে কিন্তু সরকারি চাকরিও তৈরি হবে।
তারপরে হচ্ছে যে আপনার আন্তর্জাতিক সম্পর্ক যদি এত মিত্র থাকে, তাহলে আমার সাথে যদি পশ্চিম এশিয়ার বিশেষ করে যারাদের থেকে তেল হয়, এলএনজি হয়, সেখানে G2G, তাহলে আমার এটা কাজ করতে হবে। কিন্তু খেয়াল করেন তার বিপরীতে কি হচ্ছে, আপনি এলএনজিকে ব্যক্তি খাতে দিয়ে দিচ্ছেন, G2Gর মধ্যে নাই। তা আমার প্রশ্ন হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ের সমাধানের রাস্তা আছে। প্রশ্ন হচ্ছে একটাই এবং একটাই, সেটা হচ্ছে আমরা সেই রাস্তায় হাঁটবো কিনা। জি, কিছু বলবেন আপনি, যোগ করবেন? বিষয় ওইটাই, যেহেতু আমাদের রাস্তায় হাঁটতেই হবে। সমাধান অবশ্যই আছে এবং অবশ্যই সমাধান পেতে হবে, কারণ আমরা অনেক রক্তের বিনিময়ে এই দেশের এই স্বাধীনতা এবং সেটা করছি। যেমন ওই যে তেলের কথা বললেন, যেটা আর কি, এখানে আমি শুধু ছোট্ট দুটো পয়েন্ট ছোট্ট করে বলে দেই, শেষ করে দেই। 70-এর দশকে বা 80-র দশকে যখন এই তেলের সংকট হয়েছে, তখন কিন্তু অনেক দেশ আমাদেরকে, মধ্যপ্রাচ্য বা আরও অনেকে কিন্তু আমাদেরকে, এমনকি জাপান আমাকে ডেট রিলিফ গ্রান্ট দিয়ে আমাকে সাহায্য করেছে। আমি সেই সাহায্যের দিকে কেন তাকাচ্ছি না, আমি না করে কেন আমি আরও বেশি হয়ে যাচ্ছি। ব্রুনাইয়ের সাথে আমার 2019 সালে এবং 2025 সালে 22 সালে রীতিমতো এমইউ সাইন করা আছে যে আপনার তেল লাগলে লাগলে আমাদের সাথে নেবেন। সে একটা সারপ্লাস দেশ, সে আমার একটা বন্ধু প্রতিম দেশ। আমি তার সাথে চুক্তি করতেছি, কিন্তু আমি ওই পথে যাচ্ছি না। আমি ওই কোথায় এলএনজি, কোথায় ওই অন্য দেশের থেকে আনতেছি। এইগুলো আর কি, এই জিনিসগুলো আত্মবিশ্লেষণের প্রয়োজন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর রাশেদুল মাহমুদ তিতুমীর এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্যে। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং খুব জ্ঞানগর্ভ আলোচনা করেছেন আমি বলবো। ওনারা যেটা বলছেন যে একটা বখরা সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে মূলত যে কারণে, সেটা হচ্ছে এখানে একটা ওয়ান পার্টি ডমিনেন্স তৈরি হচ্ছে। রাজনীতি, অর্থনীতি, কূটনৈতিক সম্পর্ক, সামাজিক ক্ষেত্র, সকল ক্ষেত্রে একটা পার্টি, একটা গোষ্ঠী সব কিছু নিয়ন্ত্রণ করছে। এবং ওনারা যেটা বলছেন যে এগুলো সমাধানের জন্য জাতীয় ঐক্যমত্য দরকার, ড্রাস্টিক অ্যাকশন দরকার। অর্থনীতির কথা বলতে গিয়ে বলছিলেন একজন যে এখানে চাপ আছে, চাপ থেকে ঝুঁকি তৈরি হয়েছে, ঝুঁকি থেকে সংকট আছে। আমি ওনার কথা ধার করি, রাজনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে ওই একই অবস্থা দেখতে পাই, চাপ, ঝুঁকি এবং সংকট। এবং সেখানটাতেই আসলে পতনটা, যেটা অর্থনীতির পতন বলি, অন্যান্য ক্ষেত্রে পতন বলি, পতনটা অনিবার্য ঘটছে। কিন্তু সমাধানও আছে, ওনারাই বলছেন, দুজনেই এই বিষয়ে একমত। কিন্তু সমাধানের পথে আমরা হাঁটবো কি না, হেঁটে সামগ্রিক সমস্যার সমাধান আমরা করব কি না, নাকি সমাধানটাকে যতক্ষণ ঠেকিয়ে রেখে নিজস্ব স্বার্থটা আদায় করা যায় সেই পথে হাঁটবো। যদিও শেষ পর্যন্ত আসলে নিজস্ব স্বার্থটাও রক্ষা করা সম্ভব হবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।